বাড়ছে হামের সংক্রমণ, রাজধানীর স্কুলগুলোতে নেই সতর্কতা। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের নানা পদক্ষেপেও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। ফিলিং স্টেশনে ভিড় স্বাভাবিক হয়নি সরবরাহ। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ সিলেটের সাথে, চলছে উদ্ধার অভিযান। বরিশালের বাকেরগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা স্থাপন, চলছে পরিবেশ দূষণের মহোৎসব, নেই প্রশাসনের তদারকি। ইরান শেষ, কথা না মানলে পরিণতি হবে প্রস্তর যুগের। জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প, তেহরান কখনোই আগ্রাসনের পথ বেছে নেয়নি বললেন পেজেশকিয়ান। এবং ফিফার নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, পিছিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এক ধাপ নেমে বাংলাদেশের অবস্থান 181তম। দেশে হাম সংক্রমণের প্রকোপে বাড়ছে উদ্বেগ। সাধারণত 6 মাস থেকে 1 বছরের শিশুরা এর ঝুঁকিতে থাকলেও আক্রান্ত হতে পারেন বয়স্করাও। চিকিৎসকরা বলছেন, কোনো শিশুর জ্বর বা হামের উপসর্গ দেখা দিলে স্কুলে পাঠানো যাবে না, দূরে রাখতে হবে অন্যের সংস্পর্শ থেকে। তবে অভিভাবকেরা জানান, রাজধানীর স্কুলগুলোতে এ সংক্রান্ত কোনো সতর্কতাই নেওয়া হয়নি। এদিকে রবিবার থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, যার বিশেষায়িত ওয়ার্ডে গিয়ে দেখা যায় হাম আক্রান্ত শিশুদের শারীরিক যন্ত্রণা আর কান্না। এখানে অনেক অভিভাবক এসেছেন জ্বরে আক্রান্ত শিশু নিয়ে, যার মধ্যে পরে কারো কারো ধরা পড়ে হাম। এখন জ্বর নাই, এখন শুধু হচ্ছে ওই যে হাম, সারা শরীর, মুখে, নাকে, চোখের এই যে এদিক দিয়েও তো দেখতেছেন। যেদিন আসছি সেদিন আবার র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে এখানে আসছি, আর 8 দিন ধরে মানে র্যাশটা কমে গেছে। অতি সংক্রামক এ রোগে শিশুদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের দাবি, স্কুলগুলোতে এখন পর্যন্ত দেয়া হয়নি কোনো সতর্কবার্তা, নেওয়া হয়নি হাম রোধের কোনো পদক্ষেপ। বর্তমানে হামের পরিস্থিতি খুবই খারাপ, তো এই মুহূর্তে স্কুলে আসাটা মানে খুব রিস্ক বাচ্চাদের জন্য। যতটুকু মিডিয়াতে দেখতে পাচ্ছি, বাট স্কুলে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনো নেয়নি, তো আমরা এটা নিয়ে একটু ওয়ারিড। আমরা বলতে চাই যে আমাদের স্কুলগুলো যদি স্বাস্থ্য অধিদপ্তরের যেই বিষয়গুলো আছে ওগুলি ফলো করে দেন, আমাদের জন্য এবং বাচ্চাদের সেফটির জন্য ভালো হয় আর কি। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে জ্বর এবং তার ধারাবাহিকতায় শরীরে লালচে অ্যালার্জি ও চোখ লাল হলে তা হামের উপসর্গ হিসেবে ধরা হয়। হাম সবাই হতে পারে, জ্বর হয়, খুব জ্বর, 3 থেকে 4 দিন পর গায়ে র্যাশ ওঠে, 4 দিন আগে থেকে র্যাশ হওয়া 4 দিন পর পর্যন্ত ছড়ায়। বাচ্চা যখন জ্বর হবে নিজের, বাচ্চাকে আপাতত স্কুলে পাঠাবেন। আসলে এ সময় হাম এবং হাম পরবর্তী নিউমোনিয়া চিকিৎসায় দেশের সব চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের কথা জানান তিনি। দেশে বাড়ছে হামের প্রকোপ, যা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুর শরীরে জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। এ সময় শিশুকে সকল খাবারই খাওয়াতে হবে বেশি বেশি, দিতে হবে ভিটামিন এ, সি এবং ডি যুক্ত খাবার। আতঙ্কিত না হয়ে নিতে হবে সঠিক পদক্ষেপ, শিশুকে রাখতে হবে অন্যান্য শিশুদের সংস্পর্শের বাইরে। রাজধানী শিশু হাসপাতাল থেকে জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত হামের সংক্রমণ বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। নগরীতে নেই রোগ শনাক্তের ল্যাব, প্রতিটি নমুনায় পাঠাতে হচ্ছে ঢাকায়, আর তাতেই তৈরি হচ্ছে জট। উপসর্গ নিয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে 1 শিশুর। এদিকে কক্সবাজারে হামে আক্রান্ত 54 শিশু, প্রাণ হারিয়েছে 1 জন। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বাড়ছে শঙ্কা। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামে আক্রান্ত শিশুদের চাপ। জ্বর, র্যাশ আর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন শিশুরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রাম মহানগর ও জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 76 শিশু। সংক্রমণ শনাক্ত হয়েছে 8 জনের। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর। যদিও রোগ শনাক্তে নেই স্থানীয় কোনো ল্যাব সুবিধা, সংগৃহীত প্রতিটি নমুনা পাঠানো হচ্ছে রাজধানী ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস ল্যাবে। দেশের একমাত্র এই ল্যাবের উপর নির্ভরশীলতায় তৈরি হচ্ছে নতুন জট। রিপোর্ট পেতে নির্ধারিত 72 ঘন্টারও বেশি সময় লাগছে অনেক ক্ষেত্রে। প্রত্যন্ত অঞ্চল থেকে স্যাম্পল যেতে, রিপোর্ট আসতে কিছু সময় লেগেই যায়। সেই ক্ষেত্রে কিছু আঞ্চলিকভাবে যদি ল্যাব এই ধরনের ল্যাবের সুবিধা সম্প্রসারণ করা যায়, এটা সবার জন্য ভালো।
সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। বিভিন্ন হাসপাতাল থেকে স্যাম্পল কালেকশন করা হয়। স্যাম্পল ঢাকা পাঠানোর পরে 2-1 দিন সময় লাগে। ঢাকা থেকে আমাদের জাতীয় সেটা ন্যাশনাল মিজেলস অ্যান্ড পোলিও ল্যাব, যেটা ঢাকায় IPH আছে, সেখান থেকে রিপোর্টটা আসে। ল্যাব ফ্যাসিলিটিগুলো বিভাগীয় পর্যায়ে আনা যায়, সেটা আমরা প্রপোজাল দিয়েছি। কক্সবাজারে গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 54 শিশু। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। গায়ের মধ্যে এগুলো দেখা যাচ্ছে লাল লাল মতো, এগুলো যখন ভীষণ শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, ওনার অক্সিজেন দরকার। এখানে আসন সংখ্যা যেহেতু কম, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি, যার কারণে সবাইকে একটু হিমশিম খেতে হচ্ছে। জেলার 95% শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। রোগটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পেও এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখনই আমরা সতর্কতামূলকভাবে প্রত্যেকটা জায়গাতে সচেতনভাবে ক্যাম্পেনিং শুরু করে দিয়েছি আমরা, MR ক্যাম্পেইন যেটা বলি আমরা, এবং প্রত্যেকটা সার্চিং, যেটা সর্দি কাশি জ্বর রোগীগুলো আলাদা করছি। দিন দিন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে বাড়ছে শঙ্কা। আসিফ খান, DVC নিউজ। সরকারের নানা পদক্ষেপ প্রতিশ্রুতির পরও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। রাজধানীর ফিলিং স্টেশনের সামনে আজও দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত নির্ঘুম থাকার কথাও জানিয়েছেন গাড়ি চালকরা। বলছেন বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ রয়েছে, কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ছে গ্রাহকদের। প্রভাব পড়েছে দৈনন্দিন জীবন জীবিকায়। তবে তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরির কথা করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না তাদের, এতে গ্রাহকদেরও প্রয়োজনীয় তেল দিতে পারছেন না। সব কটা পাম্প ওদিকে বন্ধ, সব শুধু সোনার বাংলা খোলা, সব বন্ধ। 5টা পাম্প আমি ঘুরে আসছি। গতকাল এপ্রিল মাসের 1 তারিখ গেছে, সন্ধ্যা 7টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আজ পর্যন্ত এখনো তেল পাইনি। আমরা চাচ্ছি যে তেলটা স্বাভাবিক হোক। আমি যে টাইমটা আমার কাজে ব্যয় করব, সেই টাইমটা এখানে আমার দাঁড়া থাকা লাগতেছে। এখন যারা দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের, তারা এটা পদক্ষেপ আসলে কিভাবে নিচ্ছে জানি না, তবে এই সংকট খুব দ্রুত কাটায় ওটা উচিত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগের একটি পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখন কি অবস্থা দেখছেন এবং গ্রাহকদের কোনো অভিযোগ রয়েছে কিনা? গ্রাহকরা আসলে বেশ ক্ষুব্ধ, তারা অসন্তুষ্ট। এই যে তেলের যে দীর্ঘ লাইন বা তেলের জন্য যেই মানুষের এক ধরনের হাহাকার, সেই হাহাকার তারা কিন্তু আর নিতে পারছেন না, তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। আমি একটু দেখাই, আমি এখন রয়েছি পরিবাগের একটি ফিলিং স্টেশনে, যেখানে আসলে তেলের জন্য গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও আসলে তাদের যতটুকু তেল প্রয়োজন ততটুকু তেল তারা হয়তো পাচ্ছেন না। তাদেরকে মোটরসাইকেলের ক্ষেত্রে 600 টাকা তেল দেওয়া হচ্ছে 5 লিটার, আর বড় যেই গাড়িগুলো রয়েছে অর্থাৎ প্রাইভেট কারের জন্য তেল দেওয়া হচ্ছে 10 লিটারের মতো। তবে এই যে তেল দেওয়া হচ্ছে, এই তেলটা আসলে তাদের জন্য যথেষ্ট নয় বলে তারা জানিয়েছেন যে অনেকগুলো পাম্পেই আসলে তারা ঘুরে ফিরে এসেছেন, সবগুলো পাম্পে আসলে তেলও নেই। যেসব পাম্পে তেল রয়েছে সেসব পাম্পেও আসলে তেল দেওয়া হচ্ছে তাদের প্রয়োজনের তুলনায় কম। এবং এই যে তেল দেওয়া হচ্ছে, এই তেলের সংকট আসলে কবে নাগাদ কাটবে, কবে নাগাদ তারা এই যেই ভোগান্তি বা দীর্ঘ লাইন, সেই লাইন থেকে আসলে মুক্তি পাবেন, সেই বিষয়টি আসলে তারা জানতে চাচ্ছেন। একই সঙ্গে তারা সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। পাশাপাশি যারা পাম্প মালিক রয়েছেন বা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এক ধরনের অপারগতার কথা জানাচ্ছেন। তারা বলছেন যে তাদেরকেও আসলে যতটুকু তেল চাহিদা অনুযায়ী দেওয়া প্রয়োজন, সেই তেলগুলো ডিপো থেকে সংগ্রহ করতে পারছে না। অর্থাৎ পাম্পগুলোকে অভিযোগ দিচ্ছেন গ্রাহকরা, আর পাম্পের যারা কর্তৃপক্ষ তারা দিচ্ছেন ডিপোর কাছে অভিযোগ। তবে এই অভিযোগের আসলে সুরাহা কি, আসলে কি করলে যে এই তেলের যে সংকটটা, সেই সংকটটা সমাধান হবে, সেটি কিন্তু এখনো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সরকার কিন্তু বলছে যে তেলের সংকট নেই, তারা কিন্তু দামও বাড়ায়নি। এর আগে যেই এপ্রিলে যে দামটি নির্ধারণ করে দিল 1 মাসের জন্য, সেটি কিন্তু এই অক্টেন 120 টাকাই রাখা হয়েছে। এবং ডিজেল পেট্রোলের দাম কিন্তু সেই আগের দামও রয়েছে। তবে যারা আসলে গ্রাহক রয়েছেন, তারা এমনভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যে যাতে তেলের দামটা আসলে যতটা না এখন গুরুত্ব হয়ে পড়েছে, তার চাইতে বেশি গুরুত্ব হয়ে পড়েছে এই যে মানুষের যে ভোগান্তি, দীর্ঘ লাইন, এই লাইন আর এই ভোগান্তি যাতে দ্রুতই আসলে স্বাভাবিক হয়, সেটি আসলে প্রত্যাশা করছেন। সানজিদা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।
নানা উদ্যোগের পরও কাটছে না তেলের সংকট। সিলেটের ফিলিং স্টেশনে প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর রাত 3টায় ধর্মঘট স্থগিত করেছে পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ধর্মঘট স্থগিত করলেও সকাল থেকে কোনো পাম্পে তেল পাচ্ছেন না গ্রাহক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বেলা 11টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পাম্পের স্বাভাবিক কার্যক্রম সচল হবে কিনা। ভোর থেকে পাম্পে তেল গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে। জ্বালানি তেল না পেয়ে বুধবার ঠাকুরগাঁওয়ের সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পঞ্চগড়ে নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রি করা হয়। নির্ধারিত সময় পর তেল বিক্রি বন্ধ রাখা হলে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বুধবার রাতে সদরের ভুল্লি এলাকায় মোটরসাইকেল চালকসহ বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের অনিয়ম, মিটার কারচুপি ও গোপন মজুদের অভিযোগে 3 পেট্রোল পাম্পকে সোয়া 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরগুনায় জ্বালানি তেলের সংকট এবং পাম্প থেকে কন্টেইনার বা বোতলে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন উপকূলীয় নদ নদীতে মাছ শিকার করা ক্ষুদ্র জেলেরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার ঢলুয়া ট্রলার ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মালিক মিঠু। মালিক, তেল সংকটের কারণে কি জেলেদের মাছ শিকার করা একদমই বন্ধ রয়েছে? আর প্রশাসন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা বা উদ্যোগ গ্রহণ করেছে কিনা জানাবেন। সাদিদা, আপনাকে আসলে ধন্যবাদ। আসলে এই উপকূলীয় জেলা সকল বিষয় আসলে মৎস্য রিলেটেড এখানকার মানুষজন এবং উপকূলীয় জেলা হিসেবে এবং নদী তীরবর্তী মানুষ হয় এখানে কিন্তু সকল শ্রেণী পেশার সিংহভাগ মানুষ কিন্তু এই মৎস্য রিলেটেডের সাথে জড়িত। বিশেষ করে তেল সংকটের ফলে কিন্তু এখন তাদের এই সব পরিবার এবং জেলে পরিবারগুলো কিন্তু জেলে পড়লে কিন্তু এখন একদম যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা তেলবিহীন তারা মাছ শিকারে যেতে পারছেন না। সর্বোপরি এখানকার যে অবস্থা, সর্বোপরি এখানকার থমকি আছে তাদের সকল ধরনের কার্যক্রম। এখানকার শুধু যেগুলো পাম্পগুলো রয়েছে তেলের পাম্পগুলো, তারা শুধুমাত্র যানবাহনে কিছুটা তেল দিলেও কিন্তু এই যে ড্রামে করে এক একটি প্রায় ট্রলারে প্রায় 5 থেকে প্রায় 10 ব্যারেল তেল লাগে, সেই তেল না পায় কিন্তু তারা একদম কোনো রকমেরই সাগর দিতে পারছে না। একজন ট্রলার মালিক রয়েছে, আপনাদের কি অবস্থা, তেল সংকটের কারণে কি অবস্থা রয়েছে? আমরা তেলবগর সাগরে বোট পাঠাইতে পারতেছি না। আমরা এই সময় মাছের মৌসুম, এই সময় কিছু মাছ পাওয়া যায়, তাই লক্ষাধিক জালিয়া আমাকে বেকার হয়ে রয়েছে এই তেলবাগর। আমরা বোট পাঠাইতে পারতেছি না সাগরে, এই তেলবাগর কোথাও তেল পাইতেছি না। শুধু এখানে যারা প্রশাসন রয়েছে তারা আসলে এই যে ট্রলারের যে মাছ করে যে ড্রামে করে তেল বিক্রি থাকার ফলে কিন্তু এই সংকটটা সব থেকে বেশি সৃষ্টি হয়েছে এবং প্রশাসন তদারকি করছে যে এই সংকট শীঘ্রই কেটে যাবে এবং তারা আসলে এর মধ্যেই আবার কিন্তু সাগরে আবার 13 তারিখ থেকে যে পরে কিন্তু 58 দিনের যে অবরোধ রয়েছে। সর্বোপরি এখানকার জেলেপল্লীরা বলছেন যে এক মিনিটের মাছ ধরতে পারছেন এবং সামনে আবার অবরোধ। সর্বোপরি এই যে জেলেরা কিভাবে খাবেন সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে এখানকার যে জেলেপল্লীগুলোতে। এই ছিল আসলে বর্তমান থেকে সর্বশেষ। মালিক, ধন্যবাদ আপনাকে। কাটছেই না জ্বালানি তেলের সংকট। রাজশাহীর জ্বালানি তেল সংকট নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, তেল সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে এবং পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। সঞ্জিদা, আমি এই মুহূর্তে আসছি রাজশাহীর গুলগফুর পেট্রোলিয়াম পাম্পে। এখানে কিন্তু সারা দেশের মতো একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন। আমরা প্রায় রাজশাহীতে প্রায় 1 কিলোমিটার মতো এখানে একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। আমরা তাদের সাথে একটু কথা বলেছি যে তারা কখন থেকে লাইনে আছেন। তো তারা যেটি বলেছেন যে তারা প্রায় 10 ঘন্টা কেউ 12 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ কাল রাত থেকে কিন্তু তারা এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আছেন তেলের জন্য। আমরা এখানে রাজশাহী মোট প্রায় 50টি পেট্রোল পাম্প আছে, সেই পাম্পের অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ তেল দিচ্ছে না। কিছু পাম্পে তেল সরবরাহ হচ্ছে এবং সেখানেই কিন্তু গ্রাহকদের আমরা প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে বাইকারদের সংখ্যাই কিন্তু বেশি এবং তাদের আসলে যে প্রায় দীর্ঘ একটি লাইন সেটি কিন্তু রয়েছে। তবে তারা বেশ কিছু অভিযোগও করছেন। তারা যেটি বলছেন যে লাইনের বাইরে এসেও কিন্তু অনেকেই তেল নিয়ে যাচ্ছেন এবং এ নিয়ে কিন্তু গ্রাহক এবং যে পাম্পের যে মালিক তাদের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়েছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলে আর কি। আপনি একটু বলবেন যে আসলে এখানে কি সমস্যা হচ্ছে, আপনাদের অভিযোগগুলো কি? সিরিয়াল হচ্ছে যে রাত 9টা থেকে গাড়ির সিরিয়াল আছে আর তেল দিচ্ছে একটাতের জন্য বেশি দেরি হচ্ছে, অনেকে আবার বেশি সিরিয়ালে ঢুকে যাচ্ছে, এর জন্য বেশি ঝামেলা হচ্ছে।
এই যে একজন এখনই সিরিয়াল ছাড়া ঢুকে গেছিল, এখানে রাত 9টা থেকে গাড়ির সিরিয়াল আছে, তাহলে বলেন যারা সিরিয়াল আছে তারা কি বেলাইনে তেল দিবে? আপনি একটু বলেন আপনার কেউ ধরেন রাত 8টা থেকে আজ, কেউ ভোরবেলা থেকে আজ, কেউ হলো আপনার সারা রাত দিয়ে আছে। আর এই ভাই এলো কিছু ওর কলিগ যারা তেল দিছে, ওর কলিগ বুঝছে দিয়ে ঢুকি যায় তেল সরাসরি জ্বালিছে, এর জন্য গ্যাঞ্জামটা লাগিছে। আরো তো গ্রাহকরা যেটি বলছিলেন সঞ্জিদা, যে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে, তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তাদের অনেকে আছে সিরিয়ালের বাইরে এসে তারা আসলে তেল নিয়ে যাচ্ছেন। আর পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের এখানে প্রায় 9,000 লিটার তেল আছে, তো তারা আজকে সারাদিন তেল দেবেন, যতক্ষণ পর্যন্ত তারা তেল মজুদ থাকবে তারা সেটি সরবরাহ করবেন, এরপরে তারা আর তেল সরবরাহ করতে পারবেন না। এই ছিল রাজশাহী থেকে তেলের সর্বশেষ সংবাদ। কাদির, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের ওয়াসিম হত্যা সহ 13 জনকে হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া কখন হবে বা কিভাবে হবে জানাবেন? যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে আজকে সকাল 10:30 নাগাদই কিন্তু তদন্ত সংস্থার পক্ষ থেকে এই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া হয়, যেখানে ওয়াসিম সহ 13 জনকে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ 22 জনকে আসামি করে এই তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। পাশাপাশি এই চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আরও যেই আলোচিত নামগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল এবং সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আজম ও নাসির, এদের নামও রয়েছে বলে কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং এর কিছুক্ষণ পর কিন্তু এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলবেন এবং তিনি যেমনটি জানিয়েছেন তদন্ত প্রতিবেদন তিনি পেয়েছেন। এর পাশাপাশি আরও একটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই যে আজকে হাসানুল হক ইনুর যে মামলাটি, যেটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুক্তিতর্ক চলছে, সেই মামলাটিতে পুনঃতদন্ত চেয়েছে, কিন্তু পুনঃচন্দ্র চাওয়া হয়ে একটি আবেদন জমা দিয়েছে এবং সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। যদি আবার ওয়াসিমের প্রসঙ্গে ফিরে আসি, সেক্ষেত্রে বলতে হবে যে 2024-এর রক্তস্নাত যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান চলাকালে 16ই জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশের যে ছোড়াগুলি, সেই গুলির মধ্যেই কিন্তু ওয়াসিমের মৃত্যু হয় এবং ওয়াসিম সহ আরও অনেকেই কিন্তু ওই দিন চরমভাবে আহত হন এবং পরবর্তী পর্যায়ে সেই আন্দোলনের ধারাবাহিকতায় টোটাল 13 জনকে কিন্তু হত্যা করা হয় গুলির মাধ্যমে। এবং আপনি জানেন যে ওই সময়ে মারণাস্ত্র প্রয়োগ করা হয়েছিল নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর এবং সেই ধারাবাহিকতায় কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা ক্রমশই বেড়েছিল এবং সেই তদন্তগুলো হয়েছে এবং তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য প্রমাণ পাওয়ার পরে এই তদন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু পরিপূর্ণ তদন্ত শেষ হয় এবং সেই তদন্তটি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হবে এবং রেজিস্ট্রারের কাছে জমা দেওয়ার পরই কিন্তু এই মামলাটি কোন ট্রাইব্যুনালে বিচার্য হবে, 1 না 2, তা নির্ধারিত হবে এবং তার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে এই মামলাটির যেই আদালতের যে বিচারিক কার্যক্রম তা এগিয়ে যাবে। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই বিষয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সঞ্জিদা আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। বুধবার রাত 9:30 এই ঘটনা ঘটে। মধ্যরাত থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রেলওয়ে জানান, রাতে সিলেট অভিমুখী তেলের ওয়াগনবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হওয়ার সময় ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় একটি ওয়াগন খালে পড়ে যায়। দুর্ঘটনার পর 2টি ওয়াগন থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। স্থানীয়রা জানায়, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, প্রতিটি অয়েল ট্যাঙ্কার ওয়াগনে প্রায় 40,000 লিটার ডিজেল রয়েছে। আখাউড়া ও ঢাকা হতে উদ্ধারকারী 2টি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে সহযোগিতা করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করব আর দ্রুত ঢাকা সিলেট এবং সিলেট চট্টগ্রাম রুট যেন তাড়াতাড়ি এই চালু করে দেন। 6টা বগি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা বগি এখানে ব্রিজের নিচে খাদে পড়ে আছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী।
সনি, মধ্যরাত থেকে উদ্ধার কাজ চলছে, আর কত সময় লাগতে পারে ওয়াগনগুলো উদ্ধারে, এবং ট্রেন চলাচল কখন থেকে স্বাভাবিক হতে পারে? আমার পিছনেই কিন্তু উদ্ধার কাজ এখনো চলছে। ট্রেন দুর্ঘটনার প্রায় 15 ঘন্টা অতিক্রম করলেও এখন পর্যন্ত কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ এখনো কিন্তু বন্ধ আছে। উদ্ধার কাজ রাত 2টার পর কিন্তু শুরু হয়। উদ্ধার কাজের 9 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত উদ্ধার কাজ শেষ হয়নি। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যদি বলি, এখানে গতকালকে 5টি ওয়াগন কিন্তু লাইনচ্যুত হয়। সিলেট অভিমুখে যেটি যাত্রা করছিল তার একটি ওয়াগন কিন্তু খালে পড়ে যায় এবং 4টি ওয়াগন রাস্তায় লাইনচ্যুত হয়। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 3টি ওয়াগন রাস্তার পাশে উদ্ধার করে সরিয়ে রাখা হয়েছে। আরেকটি ওয়াগন সরানোর পর পরবর্তীতে অপর আরেকটি ওয়াগন উদ্ধারের কাজ পরিচালনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আখাউড়া থেকে আসা যে রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন, সেটি কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছে। আমরা কথা বলেছিলাম ঢাকা বিভাগীয় রেলওয়ের যিনি ম্যানেজার আছেন ABM কামরুজ্জামান, তিনি যেমনটি জানিয়েছেন যে দুপুরের মধ্যেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। তবে স্থানীয়দের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রেল লাইন ঝুঁকিপূর্ণ ছিল, পাশাপাশি রেল লাইনের নিচে যে পর্যাপ্ত পাথর এবং মাটি ছিল না, এ কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা বলছেন। এছাড়া ইতিমধ্যে কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা 3 কার্য দিবসের মধ্যে এই দুর্ঘটনার কারণ নির্ণয় করে প্রতিবেদন দাখিল করবে। তো এই ছিল আমার কাছে রেল দুর্ঘটনার সবশেষ। সনি, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজের এলাকার আনন্দবাজার মসজিদ মার্কেটের সামনের ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। কখন থেকে এই অভিযান শুরু হয়েছে এবং কেমন দেখছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি? যেটা ডিএমপির 5 দিনের যে উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে এবং ঢাকা মেডিকেল এলাকার আশপাশে কিন্তু অভিযান চলছে। আমরা একটু দেখাতে চাই, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ট্রাকে যেই মালামালগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু সব ফুটপাতের যে অবৈধ স্থাপনা সেখান থেকে পুলিশ উদ্ধার করে সেই স্থাপনা থেকে ভেঙে এগুলো নিয়ে ডাম্পিং করছে। এখানে এই যে উচ্ছেদ অভিযানে কিন্তু অংশ নিয়েছেন ডিএমপির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়া কিন্তু এই বিভাগের ডিএমপির এডিসি, এসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন এবং আমরা দেখেছি যে অসংখ্য পুলিশ সদস্যও রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু আসলে সকাল 10টা থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় যে অবৈধভাবে রাখা হয়েছে ফুটপাতের উপরে যে স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। লোকমান ভাই, এই যে আপনারা যে অভিযান চালাচ্ছেন, অভিযানের পরেই আবার এই ফুটপাতে অবৈধভাবে স্থাপনা রাখা হয়, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? সে বিষয়ে আসলে 24 ঘন্টা তো আর আমরা এভাবে ধরে রাখতে পারি না। এই জায়গায় একটু আমাদের জনবলের অভাব, আর এই রাস্তার উপর যে রাখে এই সেন্ট্রি ডিউটির মতো ওভাবে ট্রাফিকের লুক দেওয়া সম্ভব না। তারপর আমরা প্রত্যেক দিন 2-3 বার করে আমরা ট্রাই করি এবং চেষ্টা করি। আজকে হয়তো সেন্ট্রালি ম্যাজিস্ট্রেট স্যার সহ একটা ভ্রাম্যমাণ আদালত কাজ করতেছি, এটা আজকে এটা একটু ভিন্ন। আর প্রত্যেক দিন এটা আমার ট্রাফিক 2-3 জন এবং সার্জেন্ট সাহেব এএসআই টিএসআই নিয়ে কাজ করি, কিন্তু তাদের এই দিক দিয়ে কাজ করে 2-1 ঘন্টা পরে আবার বসার চেষ্টা করি। সবচেয়ে আমার এলাকা এই আনন্দবাজার পুরাটা 21 হলের সামনে এই সাইডটা কোনো রকমই কন্ট্রোলে আনা যাচ্ছে না এবং আমার নিজস্ব টাকা দিয়ে কোনো গরিব লোক দিয়ে ঝাড়ু দেওয়া হয় সকালে, কাজ এবং কাটা তার রাস্তায় পড়ে থাকে, একদম অর্ধেক রাস্তারও বেশি চলে যায়। এইটা ঝাড়ু দিয়ে আমি ফেলে দিই। আজকে এত সুন্দর ডিসিপ্লিন তারা সরায়ে চলে গেছে গা। জি, সঞ্জিদা শুনছিলেন, পুলিশ কর্মকর্তারাও কিন্তু বলছেন যে আসলে তারা চেষ্টা করেন প্রতিনিয়তই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের, কিন্তু তারপরেও পুলিশ চলে গেলেই আসলে আবার যে ফুটপাত দখল সেটি চলে। তো আরও 3 দিন এই অভিযান চলবে এবং এর পরেও কিন্তু পুলিশের প্রচেষ্টা থাকবে তারা বলছেন। সঞ্জিদা, এই ছিল সর্বশেষ। খালেক, ধন্যবাদ আপনাকে। আইন অনুযায়ী জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ।
কিন্তু বরিশালের বাকেরগঞ্জে তার উল্টো চিত্র। যেখানে নিয়ম নীতির কোনো চিহ্নই নেই, সেখানেও রয়েছে পরিবেশ ছাড়পত্র। নেই প্রশাসনের তদারকি। সচেতন মহল বলছেন অনিয়মই যেন এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এখানে পরিবেশ অধিদপ্তর আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে দূষণের মহোৎসব। উপজেলার আউলিয়াপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০ মিটারের মধ্যে স্থাপন করা হয়েছে ইটভাটা। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে গাছ। প্রতিদিনই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য। আর গোড়ায় অফিস শুনছি যেটা দাদা, যে ওই গোড়ায় টাকা দিয়েছে আপনাকে কি জানি একটা অফিস কয় না, পরিবেশ, ওই জায়গায় গোড়ায় ব্লুবাই হে যোগাযোগ আছে লাগে সব কিছু। এই গাছগুলিকে তারা কাইটে আয় না, ওই পাশেই সমিল থাকে, তার সমিলের কাজ দিত, এটা টুকটুক করে সঙ্গে সঙ্গে এগুলি বার্ন করে। এবং একটা সিজনে সমিলগুলিকে একটা আইনের আওতায় আনা উচিত এবং এর কাছাকাছি কোনো সমিল থাকা উচিত না বলে আমরা মনে করতাম। একই চিত্র উপজেলার কলসকাঠি ইউনিয়নে। বাজারের আগেই রয়েছে রাজা ব্রিক্সের ৩টি ভাটা। আশেপাশে আছে আরও অন্তত ১০ থেকে ১২টি ইটভাটা। প্রতিটি ভাটার সঙ্গেই রয়েছে করাতকল, যেখানে দেদারসে গাছ কেটে পোড়ানো হচ্ছে জ্বালানি হিসেবে। আরও ভয়াবহ চিত্র পাণ্ডব নদীর তীরে, ডাপরকাঠি, কসনগর ও আশেপাশের এলাকায়। অভিযোগ আছে নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে মাটি, আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে সানব্রিক্স। রয়েছে একাধিক ড্রাম চুল্লিও। পরিবেশে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। আপনি দেখেন উন্নত বিশ্বে এখন এই পদ্ধতি থেকে মানুষজন সরে আসছে, কিন্তু আমরা এখনও এখান থেকে বেরোতে পারিনি। এটা আমাদেরকে শীঘ্রই এর থেকে বিকল্প দিকে পথে এগিয়ে যেতে হবে। এসব ভাটার অনেকেই দাবি করছেন তাদের রয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে গণমাধ্যম কর্মী দেখলেই চলে ম্যানেজের চেষ্টা। প্রশ্ন উঠেছে, যদি ছাড়পত্র থেকেই থাকে তাহলে কিভাবে করাতকল ও কাঠ পোড়ানোর মতো কার্যক্রম অনুমোদন পেল? আমাদের লোকবল খুব কম আর কি। আমরা যে মনিটর করব আর কি, একটা ভাটা ভাঙার পরে যে ওটা আর উঠবে না, উচ্ছেদ করার পরে ওটা উঠবে না, সেক্ষেত্রে আমরা এইটা একটু মনিটরিংটা আমরা কম জোরদার করতে পারি আর কি। কোনো বলতে আমরা আমাদের বাজেট স্বল্পতা আছে, আমরা আবার অভিযান পরিচালনা করব। জেলা প্রশাসক বলছেন আইন লঙ্ঘন হলে জবাবদিহির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এখন থেকে আমরা আশা করব কোনো রকম গাছ করাত কল যদি পাওয়া যায় বড় ব্যবস্থা নেওয়া হবে, বড় রকম জরিমানা হবে তাদের। এবং ড্রাম চুল্লি, যেটা আমি এর আগে দেখেছি যে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের পরে ড্রাম চুল্লি ভেঙে ফেলা হয়েছে, এরপরে যদি ড্রাম চুল্লি থাকে আমরা টোটালি ডিস্ট্রয় করব। এটি ছিল বরিশালের একটি মাত্র উপজেলা চিত্র, যেখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে দূষণ আর অনিয়মের মহোৎসবে মেতেছেন প্রভাবশালীরা। বরিশাল বিভাগের অন্যান্য স্থানের চিত্র আরও ভয়াবহ। স্থানীয়রা বলছেন, কবে টনক নড়বে পরিবেশ অধিদপ্তর কিংবা প্রশাসনের? কবে তারা রেহাই পাবেন দূষণের এমন মহোৎসব থেকে? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।